আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল চেকমেটসে। আর আমি তোমাদের আদিল ভাইয়া, তোমাদের সাথে থাকবো এই চ্যানেলে বায়োলজি, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। আজকে আমি তোমাদের সাথে কিছু বেসিক বায়োলজি নিয়ে আলোচনা করবো, অর্থাৎ বায়োলজি কিছু টপিক নিয়ে আলোচনা করবো। আজকে আমি তোমাদের ইংলিশ আর সেকেন্ড পেপার ক্লাসটা নেবো না, আজকে তোমাদের বায়োলজি থার্ড চ্যাপ্টারের উপর একটা বেসিক ছোট আকারে একটা পরিসরে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো আমি। শোনো, তোমাদের এই তৃতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ বিভাজন। আর এখান থেকে তোমাদের এমসিকিউ এবং সিকিউ অনেকবার এসেছে। তোমরা বিগত বছরে বোর্ড কোয়েশ্চেন গুলো যদি অ্যানালাইজ করে থাকো, আমি জানি তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট আছে অলরেডি অ্যানালাইজ করে শেষও করে ফেলেছে। সো তাদেরকে বলবো তোমরা অবশ্যই দেখতে পাইছো যে অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, কারণ এখান থেকে সিকিউ অ্যান্ড এমসিকিউ সব সময় আসে। সো এই চ্যাপ্টারের কিছু জিনিস আছে যেগুলো একটু যদি বেসিক, একটু মেধা খাটে, একটু মনোযোগ দিয়ে পড়া যায় তাহলে অনেকটা ইজি হয়ে যায়। সো আজকে তোমাদের এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। ওকে, সো কোষ বিভাজন। কোষ বিভাজনটা আসলে কি? আমরা অনেকে এটাই জানি না যে কোষ বিভাজনটা কেন হয়, এটা আসলে কি। কোষ বিভাজন হচ্ছে একটা বিশেষ রকমের পদ্ধতি, একটা খুবই মানে আলাদা রকমের একটা পদ্ধতি। মানে এটা আমি নিজেই ইমাজিন করতে পারি না যে আল্লাহ এত মানে সূক্ষ্ম সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম ভাবে আমাদের দেহে এটা সেট করছে। মানে আমাদের এই শরীরে প্রায় 40 ট্রিলিয়নেরও বেশি কোষ দ্বারা আমাদের এই শরীরটা গঠিত। আর এই প্রত্যেকটা কোষের বিভক্তি হচ্ছে তোমার কোষ বিভাজন। কোষ বিভাজন তোমাদের এই বায়োলজিতে তোমাদের দুই ভাবে, ঠিক আছে? আমাদের তো তো ওকে ভাইয়া, আমার একটা মিস্টেক হয়েছে ছোট, সেটা হচ্ছে 40 ট্রিলিয়ন না, 30 ট্রিলিয়ন বা তার থেকে একটু বেশি হইতে পারে, ঠিক আছে? যাই হোক, কোষ বিভাজন তোমাদের দুই ভাবে সম্পন্ন হয়। একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন, ঠিক আছে? সো আজকে আমি তোমাদের মাইটোসিস কোষ বিভাজন নিয়ে একটু আলোচনা করবো। ওকে, সো আমরা আজকে বলবো হচ্ছে থার্ড চ্যাপ্টার কোষ বিভাজন। কোষ বিভাজন এটা হচ্ছে আজকে আমাদের টপিক। আর কোষ বিভাজনে আজকে আমরা পড়বো হচ্ছে মাইটোসিস, ঠিক আছে? আমি আর লিখলাম না, মাইটোসিস নিয়ে আজকে পড়বো। সো মাইটোসিসটা কি? মাইটোসিস হচ্ছে তোমার এক ধরনের বিভাজন যেখানে নিউক্লিয়াস একবার এবং সাইটোপ্লাজম একবার প্লাস ক্রোমোজোমে একবার করে বিভাজিত হয়, ঠিক আছে? তাহলে আমরা মাইটোসিস কি বা মাইটোসিস কাকে বলে আমরা কিভাবে লিখতে পারি? যে কোষ বিভাজন পদ্ধতিতে ক্রোমোজোম, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয় এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, তাকে মাইটোসিস বলে। সো আমরা এটা লিখতে পারি। তোমরা এটাকে পজ করে ধীরে ধীরে আমার কথাটা তোমরা নোট করে নিতে পারো। ওকে, সো মাইটোসিস পদ্ধতিটা তোমাদের মানে কিছু ধাপের মাধ্যমে ধাপ সমন্বয়ে তোমাদের এটা সম্পূর্ণ হয়। সো মাইটোসিস তোমার দুইটা ধাপ আছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোসিস। সো সাইটোকাইনেসিসে কি হয়? এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভক্তি। আর ক্যারিওকাইনেসিস কি? সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভক্তি, ঠিক আছে? সো এই দুইটা ধাপ সম্পূর্ণ হওয়ারও আগে আমাদেরকে তোমার একটা বিশেষ ধাপ সম্পন্ন করতে হয়, যেটাকে ইন্টারফেস পর্যায় বলে, ঠিক আছে? তুমি মনে করো এখন এসএসসি পরীক্ষার হলে গেছো, তুমি 27 ব্যাচ বা 26, তুমি এসএসসির হলে গেছো, তোমার কাছে অ্যাডমিট কার্ড নাই, কোনো প্রকার স্কেল নাই, কলম নাই, সরঞ্জাম কিচ্ছু নাই, তুমি কি পরীক্ষা হলে যেতে পারবা? তোমার ঢুকতে দিবে? দিবে না। ঠিক তেমনই কোষেও কোষ বিভাজনটা শুরু হয় ইন্টারফেস পর্যায়টা শেষ করতে হয়, অর্থাৎ কি প্রস্তুতিমূলক কিছু কাজ। সো ইন্টারফেস পর্যায় কাকে বলে? যে পর্যায়ে কোষ বিভাজনে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয় বা কোষকে মানে তৈরি করা হয় বিভাজনের জন্য, তাকে ইন্টারফেস পর্যায় বলে। ইন্টারফেস পর্যায় কয়টা? 5টা। কি কি? প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সরি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সো আজকে আমি তোমাদের প্রোফেজটা নিয়ে একটু আলোচনা করে দিই। প্রোফেজ, প্রোফেজ। সো প্রোফেজটা কি? প্রোফেজ হচ্ছে তোমার এই যে 5টা পর্যায়, এই 5টা পর্যায়ের ভিতর সব থেকে বড় পর্যায় হচ্ছে এই প্রোফেজ। তো তোমরা এটা লিখে নিতে পারো, সবচেয়ে বড় পর্যায়, সবচেয়ে বড় পর্যায়। তারপরে এইখানে তোমাদের হচ্ছে ক্রোমোজোম যেটা আছে, আমাদের নিউক্লিয়াসে ক্রোমোজোম আছে। ওকে,
সো ক্রোমোজোমে বিভাজন হয় এখানে। এখানে তোমার ক্রোমোজোমে এখানে বিভাজনটা ঘটে। কেমনে ঘটে? এখানে তোমার যখন কোষের যখন প্রোফেজ পর্যায়টা শুরু হয়, প্রোফেজ পর্যায়ে শুরুর সময় তোমার কোষে কিছু পরিবর্তন দেখা যায়। কেমন পরিবর্তন? এখানে ক্রোমোজোম গুলা সংকুচিত, মোটা, খাটো এরকম আকৃতি ধারণ করতে থাকে, ঠিক আছে? এবং এগুলোর সাথে একটা করে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। কি যুক্ত হয়? সেন্ট্রোমিয়ার। লাইক এদিক দেখো, মনে করো এটা একটা মনে করো এটা একটা ক্রোমোজোম, ঠিক আছে? এর মাঝখানে এই যে এইটাই হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? সো এটা তোমার কোন ধাপে যুক্ত হয়? এটা তোমার সৃষ্টি হওয়া শুরু হয় হচ্ছে প্রোফেজ ধাপে, আর যুক্ত হয় হচ্ছে কি মেটাফেজ ধাপে। যাই হোক, ওটা আমি বলবো না। এইখানে তোমার প্রোফেজ ধাপে সেন্ট্রোমিয়ারটা যুক্ত হইতেছে, এবং এখানে কি আরেকটা জিনিস ঘটতেছে, ক্রোমোজোম গুলো এখানে সংকুচিত, ছোট, খাটো, মোটা এরকম আকৃতি ধারণ করতেছে। আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার পূর্বে মানে বিজ্ঞানীরা এক পর্যায়ে এটা ভেবে নিছিল যে এটা পানি বিয়োজন বা পানি অপসারণ হচ্ছে, এরকমের ফলে বোধহয় এরকম হচ্ছে। কিন্তু পরে এটা দেখা গেল যে না, এটা আসলে ওরকম পানি বিয়োজন পদ্ধতি না। ওকে, যেখানে আমরা ছিলাম, যে বিজ্ঞানীরা আগে মনে করতো যে এই প্রোফেজ ধাপে যে ক্রোমোজোম সংকুচিত হইতেছে, মোটা হইতেছে, খাটো হইতেছে, এটা হয়তো বা পানি বিয়োজনের জন্য হইতেছে, মানে পানি বের হয়ে যাইতেছে নিউক্লিয়াসে। কিন্তু আসলে এরকম না, এটা খুবই জটিল একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া তোমরা এটা এইচএসসি লেভেলে গিয়ে একটু বিস্তারিত জানবা। সো তোমাদের এখন আমি কোনো প্রকার এটা প্যারা দিতে চাইতেছি না। ওকে, সো দেন তোমাদের এখানে আরেকটা জিনিস আছে, যে এই ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যায় না। এই ক্ষেত্রে যে ক্রোমোজোম যে কুণ্ডলী পাকায়া যায়, কেন গণনা যায় জানা? এটা হচ্ছে কোশ্চেন, যে এখানে কুণ্ডলী পাকা যায় যখন তোমার সংকুচিত হইতে থাকে, তখন একটার সাথে একটা লেগে যেতে থাকে, লেগে লেগাতে এটা কুণ্ডলী আকার হয়ে যায়, মানে এটা এরকম হয়ে যায় কিছু, এই যে এরকম এরকম হয়। এখানে গুনতে পারবা এখানে কয়টা ই আছে, গুনতে পারবা না, বাট এটাই এটাই হচ্ছে প্রোফেজ ধাপ, ঠিক আছে? এটা হচ্ছে প্রোফেজ। সো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত রাখি, আর দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে। আর আমি জানি এই ক্লাসে আমার হয়তোবা ত্রুটি থাকবে, আর মানুষ ত্রুটির ঊর্ধ্বে না, এটা সবাই জানে। সো আমার যেহেতু এটা ফার্স্ট ক্লাস ছিল, সো আমার ত্রুটি থাকবে, তোমরা কমেন্ট সেকশনে সেটা ধরায় দিও। এন্ড আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে আরো বেটার প্রিপারেশন নিয়ে আরো বেটার ভাবে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।